আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে শেষ হলো আপিল আবেদন। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। আগামী নির্বাচন আগের মতো ধরাবাঁধা নির্বাচনের মতো না, এই নির্বাচন নির্ধারণ করবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ, বললেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন 6টি কমিশনের প্রস্তাবগুলো নিয়েই জুলাই সনদ তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক 20% থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস মার্কিন বাণিজ্য প্রতিনিধির। চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু। এবারের মেলায় স্থান পেয়েছে 140 প্রজাতির ফুল। ইরানের 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। সিরিয়ায় সরকারি বাহিনী এবং এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 2 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। আগামীকাল শুরু হচ্ছে আপিল শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আপিল দায়ের কার্যক্রমের জন্য স্থাপিত 10টি বুথে আপিল আবেদন জমা নেওয়া হয়। ইসি জানায়, গতকাল চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে গত 4 দিনে মোট 469টি আপিল আবেদন গ্রহণ করেছে ইসি। 4 জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ছিল। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরপর 5 জানুয়ারি থেকে শুরু হয় মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আসন্ন নির্বাচন আগের মতো ধরাবাঁধা হবে না। এই নির্বাচনই নির্ধারণ করবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ। সংসদীয় গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হলে সংস্কারের পক্ষে অর্থাৎ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আজ দিনাজপুরের শহীদ সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে। মানুষ ভোট দিতে পারেনি, ভোটের সঠিক হিসাব হয়নি। যাদের জনগণ নির্বাচিত করতে চেয়েছিল তাদের নির্বাচিত হতে দেয়া হয়নি। সেই বাস্তবতার পরিবর্তন ঘটাতে আসছে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন। দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, দিনাজপুর জেলায় উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছে। তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্বাচন কিন্তু আগের একটা বাধা ধরা নির্বাচনের মতো নয়। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা হবে সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে, তিনি যে দলের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, যে গোত্রের হোক না কেন, তাকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। আপনি যদি চান যে গুম খুন যাতে না হয়, মানুষ যাতে বিচার পায়, তাহলে আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে ভোট দেবেন মানে হচ্ছে আপনারা হ্যাঁ ভোট দেবেন। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি আছেন, ভোটার আছেন, আদিবাসী ভোটার আছেন। জেলা প্রশাসক এবং পুলিশের সুপারকে আমরা নির্দেশ দিয়েছি যে তাদেরকে নির্ভয়ে যাতে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এখন জনসমাজে মূল ভাবনাগুলোর অন্যতম স্থিতিশীলতা, সবার চাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা। উদ্বেগ উৎকণ্ঠামুক্ত হয়ে মানুষ যাতে রায় দেওয়া, জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পান তার নিশ্চয়তা আশা করছে নাগরিক সমাজ। প্রত্যাশা জেগেছে এবারের ভোটাভুটির মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব ইতিবাচক এক বাংলাদেশ উপহার দেবেন। শাহেদ জাহিদির প্রতিবেদন। অনেক দিন পর দেশে অনুকূল বাস্তবতায় ভোটের আয়োজন, তাই তো রাজনৈতিক দলগুলো অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের দাবি ও প্রত্যাশা নিয়ে সামিল প্রতিদ্বন্দ্বিতায়। সামনে নির্বাচন হবে, এটা ব্যাপক মানুষের সাড়া এবং সাধারণ জনগণ থেকে আবাল বৃদ্ধ বনিতা যারা সবাই আছে এরা প্রত্যেকেই আপনার এটাতে যাবে। এখন আমরা সামনের দিকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। আর ভোটাররা তো অবশ্যই চান নির্বাচন হোক অংশগ্রহণমূলক এবং অবাধ, গড়ে উঠুক অনুকূল বা সুষ্ঠু পরিবেশ। আমরা সুন্দর মতন যাবো, সুন্দর মতন গিয়ে ভোটটা দিয়ে আসবো। বড় ছোট সব রাজনৈতিক দল এখন পুরোদমে সক্রিয় ভোটের মাঠে। চলছে জোর গণসংযোগ, সভা সমাবেশ, উঠান বৈঠকে প্রতিশ্রুতিমূলক কত কি শব্দের উচ্চারণ। একজনের কাছে যে ভোট চাওয়া, একজনের সাথে সুন্দরভাবে কথা বলা, একজনের দরজায় যাওয়া, তার ঘরে বসে দুটো কথা বলা, তা আমি কিন্তু মনে করি এটাই আমাদের প্রথম প্রায়োরিটি। যার যার ভোট সে নিজে নিজে দিতে হবে, একজনের ভোট আর একজন দিবে না। এবার যার যার ভোট সে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে সবাই। ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার পালাও চলছে স্বয়ং প্রার্থীর কিংবা দল বা প্রার্থীর পক্ষে প্রতিনিধি সমর্থকদের। সব দল যদি এক হয়ে কাজ করে তাহলে দেশের উন্নতিটা আর ভালো হবে। যে দেশের জন্য ভালো করবে, যে দেশের জন্য কল্যাণ করবে, এটা যে কোনো দলই তার পক্ষে ভোট দিব। দীর্ঘদিন জনগণ ভোট দিতে পাননি ম্যান্ডেট জানানোর সুযোগ। তাই তো অন্তর্বর্তী সরকারের এই সময়টায় সাধারণ মানুষের স্বাভাবিক চাওয়া স্বাধীনভাবে মত প্রকাশের, আকাঙ্ক্ষা প্রকাশের পরিবেশ ও সুযোগ। কেন্দ্র জানি সুন্দর থাকে, পরিবেশটা জানি সুশৃঙ্খলভাবে থাকে, জানি আমার ভোটটা আমি যারা খুশি তাকে দিয়ে আসতে পারি, সে জানি আমার ন্যায্য ভোটটা পায়। সামনের ভোট পরিবেশ বিশ্বাস করে যাব, অবশ্যই আমরা সুষ্ঠু একটা নির্বাচন পাবো। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনার প্রশাসনে যারা আছেন যে আপনারা এরকম একটা নির্বাচন দিবেন আমাদেরকে উপহার, যে পৃথিবী আপনাদেরকে মনে রাখে। ভোট ঘিরে জনজীবনে প্রত্যাশা জেগেছে গণতন্ত্র পাকাপোক্ত হবার মধ্য দিয়ে এইবার পুরো দস্তুর ইতিবাচক এক বাংলাদেশের দেখা মিলুক, যেখানে সুপ্রতিষ্ঠিত থাকবে আইনের শাসন। ভোট হয়ে যে সরকার হোক, একটা শান্তিশালী দেশের মতন আমরা যাতে চলতে পারি। এবার তরুণদের ছাত্রদের চাওয়া হচ্ছে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সরকার। যে সরকার আসবে সে যেন দেশের পক্ষে কাজ করে। নিজের স্বাধীনতা বজায় রেখে সেন্টারে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করবেন। ভোটারদের ভাষ্য, নির্বাচন পূর্ব এই সময় থেকেই আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি ঠিক রাখার দিকটিকে অগ্রাধিকার দেওয়া দরকার। শৃঙ্খলা এখনও একটু দুর্বল আছে দেশের, তো এটা আরও ভোট যেহেতু সামনে অলরেডি চলে আসছে, তো আইন শৃঙ্খলা আরও একটু কঠোর করা উচিত। তাহলে সাধারণ যারা আছে ভোটার, এরা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহিত হবে। দেশে নির্বাচন সামনে রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দিকটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকেরা, এবং নানা শ্রেণী পেশার মানুষেরও চাওয়া সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে তারা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করা হোক। জনরায়ে প্রতিষ্ঠিত সরকার সমাজে ন্যায্যতা, সমতা ও ন্যায় বিচার সুনিশ্চিত করবে, এমনটাই চাওয়া সবার। আপনার ভোটে গড়ে উঠবে আগামীর। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার মেয়াদের কথা চিন্তা করে নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন 6টি কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জুলাই সনদ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের দুদিনব্যাপী বাপা বেন জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে উপদেষ্টা বলেন, কমিশন গঠনের ক্ষেত্রে পরিবেশের বিষয়টি উপেক্ষিত হয়েছে এমন মন্তব্য সঠিক নয়।
তথ্য উপদেষ্টা বলেন, শুধুমাত্র গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত কমিশন গঠনের ক্ষেত্রে সরকার সেগুলোকে প্রাধান্য দিয়েছে। ১.৫ বছরের সরকারকে ৫৪ বছরের জঞ্জাল পরিষ্কার করতে বললে তা সমীচীন হবে না। উল্লেখ করে উপদেষ্টা বলেন, ১ বছরের মধ্যে যতটুকু কাজ করা সম্ভব সেগুলো সরকার করছে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে। সেন্ট মার্টিনের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞার ফলে ওই অঞ্চলের প্রাণ বৈচিত্র্য ফিরে এসেছে। এই ধারা অব্যাহত রাখতে পরিবেশবাদীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ বন্ধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, এ বিষয়ে ব্যক্তি পর্যায়ে সকলের সচেতনতা জরুরি বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবলমাত্র নির্বাচনের জন্য প্রাসঙ্গিক এমন 6টি কমিশনের প্রস্তাবগুলো নিয়েই জুলাই সনদটা করেছে। এখানে পরিবেশ উপেক্ষিত থেকেছে, পরিবেশ উপেক্ষিত আছে, এগুলো বলার সুযোগ নেই। এখানে শুধুমাত্র গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলো নিয়ে এই সনদটা করা হয়েছে। তার অর্থ এই না মিডিয়া, হেলথ এগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। যদি 1 বছরেই সকল সংস্কার হয়ে যেত তাহলে নির্বাচনী সরকারগুলো 5 বছর করে সময় নেয় কেন? আর কমিশন আর সংস্কার কবে থেকে সমার্থক হয়ে গেল এটা আমার বোধগম্য না। আপনারা যদি দেখেন যে অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। কাজে সরকারি উদ্যোগে না হোক, বেসরকারি উদ্যোগে আপনারা একটা কমিশন করে ফেলেন, সমস্যা কোথায়? তো ওখানে সব কমিশনগুলোতে সবাই কিন্তু বেসরকারি লোক ছিল। সরকার করলো না, আসলে সরকার অগ্রাধিকার দিচ্ছে না বিষয়টা তেমনও না, সব কিছুই অগ্রাধিকার। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনি কথা বলবেন না, খালি আমাকে মুখোমুখি করবেন দায়বদ্ধতার, এইটা কি দেশ পরিবর্তনের লক্ষণ হলো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও একটি পৃথক বৈঠক করেন। রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন। খলিলুর রহমান বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক বাস্তবায়নও করা হয়েছে। এর প্রেক্ষিতে ডক্টর রহমান বর্তমানে কার্যকর থাকা 20% রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এছাড়া যেসব পোশাকে মার্কিন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয় সেগুলোর উপর থেকে মার্কিন শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়ে ডক্টর রহমানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়েও তিনি একমত পোষণ করেন। এদিকে দ্রুততম সময়ে পারস্পরিক শুল্ক চুক্তিটি চূড়ান্ত ও বাস্তবায়ন করতে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে উল্লেখ করেন ডক্টর খলিলুর রহমান। সম্প্রতি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশিদের ব্যবসায়িক ভ্রমণ সহজ করার ব্যাপারে রাষ্ট্রদূত গ্রিয়ারকে উদ্যোগ নিতে আহ্বান জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। একই সঙ্গে ডক্টর রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি তহবিল প্রাপ্তির অনুরোধ জানান। রাষ্ট্রদূত গ্রিয়ার এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আজও ছিল নেতাকর্মীদের ভিড়। সকাল থেকে বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। সমাধির একপাশে চলছে কোরআন তেলাওয়াত। চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্কে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। 140 প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে সাজানো হয়েছে এবারের ফুল মেলা। শহরের যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত হতে একখণ্ড স্বস্তির জায়গা হয়ে উঠেছে ডিসি পার্ক। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। নানা ফুলের বর্ণিল সমাহার, লাল, নীল, হলুদ, কমলা, কত রঙের ফুল।
সাগর পাড়ে 194 একর জায়গা জুড়ে গড়ে ওঠা চট্টগ্রামের ডিসি পার্ক এখন যেন ফুলের রাজ্য। সকালে মনোমুগ্ধকর এই ফুল মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার, জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ, প্রচুর শ্রম ব্যয় হয়েছে, এখানে রিসোর্সও ব্যয় হয়েছে। তবু জেলা প্রশাসনের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে শুরু হয়েছে এটা মাসব্যাপী চলবে। এটা আমি বলবো যে এটা বিশাল ফুলের সমারোহ, এবং সবাই যারা চট্টগ্রামবাসী তো উপভোগ করবে, হয়তো বাইরের থেকেও লোকজন এসে এটা উপভোগ করবে। এবং আমার এই যে একটা সারা শহরের যে ব্যস্ততা, এখানে ফেরত আসলে একটু প্রশান্তি লাভ করে মানুষ। এবং রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে, বিহগে ললিত গীতি শেখে হেছে ভালোবাসি, ঢেলেছে ফুলের দোলে স্বর্গের শোভারাশি। এই স্বর্গের শোভারাশি দেখার জন্য আমি আপনাদের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি। টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ফুল উৎসব। নাম চট্টগ্রাম ফুল উৎসব 2026। দেশের সবচেয়ে বড় এই ফুলের মেলায় এবার আনা হয়েছে 140 প্রজাতির দেশি বিদেশি লক্ষাধিক ফুল। ফুলের সৌন্দর্য উপভোগ করতে ফুল উৎসবে আসছেন নানা বয়সী মানুষ। অনেকে আসছেন পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে। আমরা বিভিন্ন জাতের ফুল দেখলাম, প্রায় 100-র উপরে ফুল দেখলাম, কাউন্ট করলাম। ভালো, অর্গানাইজটা খুবই সুন্দর হয়েছে। এখানে আসলে ব্যাপারটা অন্যরকম, আমাদের চিটাংবাসী হিসাবে আমাদের কাছে ভালো লাগতেছে জিনিসটা। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লেগেছে, সিকিউরিটিও ভালো লেগেছে। ফার্স্ট কোনো টাইম এত ফুল একসাথে দেখতে পেরে খুব আনন্দ লাগতেছে, মানে অনেক এনজয় করতেছি ফ্যামিলি নিয়ে। পরিবার নিয়ে ঘোরার মতো এমন তো প্লেস এখন চট্টগ্রামে খুবই কমই দেখা যায়, কিন্তু ডিসি পার্কের মতো ফুল উৎসবে আসতে পেরে আমরা আজকে নিজেদেরকে অনেক ধন্য মনে করতেছি। লাল, সাদা, গোলাপি, কমলা। এবার ডিসি পার্কের মেলায় নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার ট্রি। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এছাড়া এই ফুল উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রচারণার একটি বিশেষ স্টলও স্থান পেয়েছে। মাসব্যাপী এই ফুল উৎসব চলবে আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত 12 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভকে ইরানের এ যাবৎকালের সবচেয়ে বড় সরকার বিরোধী কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতন এবং রেজা পাহলভির ফিরে আসার দাবি জানান। উল্লেখ্য, রেজা পাহলভি ইরানের সাবেক বাদশাহ রেজা শাহ পাহলভির পুত্র। ইরানের স্থানীয় মুদ্রার দরপতনের ফলে গত 12 দিন ধরে চলা বিক্ষোভ ইতোমধ্যে দেশটির 31টি প্রদেশের 100-রও বেশি শহরে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত 34 জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে 5 শিশু এবং 8 জন নিরাপত্তা কর্মীও রয়েছে। বিক্ষোভ দমনে ইতোমধ্যে 2270 জনকে আটক করা হয়েছে। নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR জানিয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত 45 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 8 জন শিশু। তাছাড়া BBC পার্সিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভে নিহতদের মধ্যে এ পর্যন্ত 22 জনের পরিচয় শনাক্ত করা গেছে। বিক্ষোভ দমনে কাজ করতে গিয়ে 6 নিরাপত্তা কর্মীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে গত বেশ কয়েকদিন ধরে সরকারি বাহিনী ও SDF এর মধ্যে সংঘর্ষ চলছিল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ স্থানীয় সময় ভোর 3টায় আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়ে এবং বনি জায়েদ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সশস্ত্র SDF গ্রুপকে আলেপ্পো থেকে সরে যেতে 6 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর কর্মীরা আশরাফিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। গত 48 ঘণ্টায় শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকা থেকে 1,20,000-এর বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছে। সিরিয়ায় গত মঙ্গলবার থেকে সরকারি বাহিনী ও এসডিএফ এর মধ্যে সংঘর্ষে 9 বেসামরিক লোকসহ 22 জন নিহত হয়েছে। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতরাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়। ইউক্রেনের তীব্র ঠান্ডার মধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্ভুল এবং দীর্ঘ পাল্লার স্থল এবং নৌভিত্তিক অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, ওরেশনিক রাশিয়ার একটি নতুন ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে আঘাত হানতে পারে। সমগ্র ইউরোপ রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রটির পাল্লার আওতায় রয়েছে। ওরেশনিক ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারহেড এবং পরমাণু অস্ত্র বহন করতে পারে। 2024 সালের নভেম্বরে প্রথমবারের মতো ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের দিনিপ্রো শহরে হামলা চালায় রাশিয়া। ভেনেজুয়েলা সরকার দেশটির রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির একজন দ্বৈত নাগরিক সহ মোট 5 নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েলো রয়েছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে শুরু করল কারাকাস। ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তিদানের বিষয়টি ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগুয়েজ জানিয়েছেন, আরও ব্যাপক সংখ্যক রাজনৈতিক বন্দীকে অচিরেই মুক্তি দেওয়া হবে, কিন্তু কতজনকে মুক্তি দেওয়া হবে এবং তাদের পরিচয় কী, এই ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। উল্লেখ্য, ভেনেজুয়েলায় শত শত রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়েছে। তাদের মধ্যে খুব কম সংখ্যকই এ পর্যন্ত মুক্তি পেয়েছেন। আবারও দেশের খবর। চট্টগ্রামের জামালখানে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফিল্ড ক্যামেরা স্টোরেজের উদ্যোগে 7মবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী বই বিনিময় উৎসব। সকালে জামালখান সড়কে উৎসবের উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। 11টি স্টলে কথা সাহিত্য ও উপন্যাসের পাশাপাশি বিনিময় হয় কবিতার বই, শিশুতোষ, গল্পগ্রন্থ, ম্যাগাজিন, একাডেমিক বই, প্রবন্ধ, ধর্মতত্ত্ব ও দর্শন, রাজনীতি, আত্মজীবনী, ইতিহাস, ক্যারিয়ার বিষয়ক ও বিজ্ঞান ভিত্তিক বই। সকাল থেকে ভিড় জমাতে থাকেন বইপ্রেমী মানুষ। হাতে পড়া শেষ করা বই, চোখে নতুন বই পাওয়ার আগ্রহ শিক্ষার্থী, চাকরিজীবী, লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের মিলন মেলায় পরিণত হয় পুরো এলাকা। সকালে শুরু হওয়া এই উৎসব চলবে রাত 8টা পর্যন্ত। এবারের আয়োজনে যোগ হয়েছে আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম 6 আসনের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, 5ই আগস্ট দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও চট্টগ্রামের রাউজানে এখনও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছে। আগস্ট পরবর্তী সেখানে 19 জন হত্যার শিকার হয়েছেন। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, ফ্যাসিবাদের দোসররা রাউজানে বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। প্রশাসনের মধ্যেও তারা ঘাপটি মেরে বসে আছে। দেশের বাইরে থেকে অস্ত্র আসছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম 6 আসনে বিএনপি থেকে 2 জনের মনোনয়ন প্রসঙ্গে তিনি দাবি করেন, তার নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে দলের হাইকমান্ডের ইঙ্গিত আছে। আগামী 20 জানুয়ারি তা নিশ্চিত হবে। তবে দল থেকে অপর প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করবেন বলে জানান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি।
আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:35 এবং সূর্যাস্ত 5:26। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 5:35, জোয়ার দুপুর 12টায় এবং পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যা 6:18।